stating that all lawyers were thieves. No particular lawyer could sue him unless there is something to point to the particular individual it refers to. তাহলে প্রশ্নটা কি, if a journalist, যদি কোনো একজন সাংবাদিক publishes an article, একটা আর্টিকেল যদি পাবলিশ করে থাকে ইন এ লিডিং নিউজ পেপার, একটা লিডিং নিউজ পেপারে, স্টেটিং দ্যাট, সেখানে যদি বর্ণনা করে, মানে একটা সাংবাদিক একটা নিউজ পেপারে একটা আর্টিকেল পাবলিশ করে সেখানে কি লিখেছে, অল লয়ার্স ওয়ার থিভস, প্রত্যেকটা উকিলই চোর, প্রত্যেকটা উকিলকে কি বলছে, চোর বলছে। নো পার্টিকুলার লয়ার কুড সু হিম, কিন্তু যখন এই স্টেটমেন্টে, যখন নিউজ পেপারের মধ্যে লিখলো যে সব লয়ারই চোর, কিন্তু কোন পার্টিকুলার একটা লয়ার কুড সু হিম, পারবে না তাকে অভিযুক্ত করতে, আনলেস, যদি নাকি দেয়ার ইজ সামথিং টু পয়েন্ট টু দ্য পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, যতক্ষণ না পর্যন্ত কোন জার্নালিস্ট পার্টিকুলার কোন একজন অ্যাডভোকেটকে উদ্দেশ্য করে ওই স্টেটমেন্টটা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন অ্যাডভোকেট ওই জার্নালিস্টের বিরুদ্ধে ডিফামেশনের মামলা করতে পারবে না। কিন্তু কেন পারবে না, এই জিনিসটাকে কি বলছে এখানে প্রশ্ন বলছে, ডিফামেশন অফ অনলি ওয়ান অ্যাডভোকেট। এটা কি ডিফামেশন হয়েছে শুধুমাত্র একটি অ্যাডভোকেটকে? 2 নম্বর অপশন, ডিফামেশন অফ এ কোম্পানি, এই ডিফামেশন একটা কোম্পানিকে ডিফামেশন করেছে, এখানে কোম্পানি ভাই এলো কোথা থেকে? নেক্সট অপশন দিয়েছে ডিফামেশন অফ এ ক্লাস অফ পারসনস বা লয়ার, এখানে এক ক্লাস অফ পারসনস বলতে বোঝাচ্ছে কি, একদল ব্যক্তিকে এখানে ডিফামেশন করা হয়েছে, একদল অ্যাডভোকেটকে এখানে ডিফামেশন করা হয়েছে। আর কি, ডিফামেশন অফ পাবলিক ফিগার, কোন পাবলিক ফিগারকে ডিফামেশন করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতেই পেলাম যখন এই কথাটা এখানে বলছে যে অল লয়ার্স আর থিভস, প্রত্যেকটা লয়ারই হচ্ছে চোর, তার মানে এটা কি, সমস্ত লয়ারকে বলছে, একটা গ্রুপ অফ লয়ারকে বলছে, ক্লাস অফ পারসন বা ক্লাস অফ লয়ারকে বলছে, তার মানে ক্লাস অফ পারসন বা লয়ারের প্রতি ডিফামেশন করা হচ্ছে এখানে। তাহলে এই যে অ্যানসারটা আমাদের এখানে কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনের যে 4টে অপশন সেখানে রয়েছে, এই 4টে অপশন থেকে অপশন নাম্বার সিটা কেন হবে আমাদের, কারণ এখানে বলছে দেখো ডিফামেশন ক্লাস অফ পারসনস কে এখানে বোঝাচ্ছে, কারণ আমাদের কোশ্চেনের মধ্যে দিয়েছে কি, অল মানে হচ্ছে সমগ্র, অল লয়ার্স ওয়ার থিভস, অল মানে হচ্ছে সমগ্র, তার মানে এন্টায়ার লয়ারদের যে কমিউনিটি, এন্টায়ার লয়ারদের যে গোষ্ঠী, সমগ্র লয়ারকে উদ্দেশ্য করে বলছে, তার মানে কি বলছে, ক্লাস অফ পারসনস বা লয়ারকে এখানে বোঝাচ্ছে। তাহলে কেন অ্যানসারটা ডিফামেশন অফ এ ক্লাস অফ পারসনস হচ্ছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেনস খুব ইন্টারেস্টিং কোশ্চেনস। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনস থেকে বেরিয়ে গেলাম, যে 3টে কোশ্চেন ছিল 1 ঘন্টা উপরে শুধু ডিসকাশন করতে লাগলো ওই 3টে কোশ্চেনের। এখানে কত কোশ্চেনস রয়েছে, এগুলোকে ভালোভাবে ডিসকাস করতে কতটা সময় লাগতে পারে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। এখন আধা ঘন্টা আমি ক্লাস নেবো তোমাদেরকে, এখানে আমি এখনো আধা ঘন্টা 15-20 মিনিট চেষ্টা করছি ক্লাস নেবার, যতটা এগিয়ে দিতে পারি। আবার আমরা নেক্সট কবে ক্লাস নেবো সেটা জানিয়ে দেবো, এর ঠিক পর থেকে আমরা তখন শুরু করব, ঠিক আছে? কারণ কি আগামীকাল আমার আবার লম্বা শিডিউল রয়েছে, 8-9টা ব্যাচ আছে সকাল থেকে, তো আমাকে রাতে আবার পড়াশোনা করতে হবে আগামীকালের ক্লাসের জন্য। তো আমি যতটা পারছি আজকে টেনে দিচ্ছি, যে আগামী নেক্সট যেদিন শিডিউল তোমাদের ক্লাস থাকবে সেদিনকে ফের আমরা জানিয়ে দেবো আগে থেকে। আচ্ছা, কোশ্চেনসটা কি আছে দেখে নি। এক্স অ্যান্ড ওয়াই গো টু মার্ডার জেড, এক্স এবং ওয়াই নামক দুজন ব্যক্তি জেড কে মার্ডার করার জন্য গিয়েছিল। কি বললাম, এক্স এবং ওয়াই নামের দুজন ব্যক্তি জেড নামক একজন ব্যক্তিকে মার্ডার করার জন্য গিয়েছিল। তো দুজনে গিয়েছিল মার্ডার করতে, কে কে, এক্স এবং ওয়াই। দেন কি বলছে, এক্স স্টুড অন গার্ড উইথ এ স্পিয়ার ইন হ্যান্ড, এক্স নামক ব্যক্তি কি করলো, দরজার কাছে একটা ধারালো অস্ত্র নিয়ে কি করছে, গার্ড দিচ্ছে, বাট কিন্তু did not hit Z at all, Z কে কিন্তু সে হিট করেনি, আহত করেনি, তাকে আক্রমণ করেনি। এক্স এবং ওয়াই নামক দুজন ব্যক্তি জেড কে মারতে গেলেও এক্স নামক ব্যক্তি কি করছিল, হাতে ধারালো অস্ত্র নিয়ে গেটের কাছে দাঁড়িয়েছিল, জেড কে কোনোভাবে সে হিট করেনি, আহত করেনি। ওয়াই কিল্ড জেড, ওয়াই নামক ব্যক্তি কি করেছে, জেড কে মেরেছে, এক্স গার্ড দিয়েছে আর ওয়াই জেড কে হত্যা করেছে, কিল করেছে। এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, 4টে অপশন দিতে পারে, কি কি 4টে অপশন দিতে পারে? এই সমস্ত কোশ্চেন যেগুলো দেখছো, এই কোশ্চেন গুলো আমি নিজে ফর্মুলেট করেছি তোমাদের জন্য।
এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে তোমরা যাতে করতে পারো। এবং যেহেতু এই কোশ্চেন গুলোকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ফর্মুলেট করেছি এবং সেই জন্য একদম এই পিডিএফ এর শেষে আমার নিজের নাম সহ পুরো ডিটেলস থেকে দিয়েছি। যদি এটা আমার নিজের বানানো না হতো তাহলে কখনোই আমি নিজের নাম, আমার ডেজিগনেশন বা আমি কি করি, আমার বৃত্তান্ত কখন এখানে আমি দিতাম না। যেহেতু এটা আমার নিজের বানানো পার্সোনাল জিনিস, তাই এটাকে আমি দিয়েছি। কারণ এটাকে অনেক সময় স্টুডেন্টরা সার্কুলেট করে দেয় একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে, যাতে সার্কুলেট করলেও এই ক্রিয়েটরকে এটাকে বানিয়েছে যাতে যে ঠিক থাকে, সেই জন্যই কিন্তু এত সবকিছু দিয়ে প্রোটেকশন নিয়ে দেওয়া হয়েছে। কারণ এর আগে বহু ক্ষেত্র হয়েছে আমার বানানো নোটস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোচিং টু কোচিং ঘুরে বেড়াচ্ছে, যাতে ফার্দার এটা না হয় সেই জন্যই কিন্তু এই জিনিসটাকে এভাবে দেওয়া রয়েছে। চলো, যেটা আমি বলেছিলাম তোমাকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে অনলি ওয়াই ইজ লায়াবল ফর মার্ডার অফ জেড। শুধুমাত্র কি ওয়াই এখানে লায়াবল হবে জেড কে মার্ডার করার জন্য? কারণ কি ওয়াই কিল জেড, ওয়াই জেড কে হত্যা করেছে, গিয়েছিল এক্স এবং ওয়াই দুজনে মিলে জেড কে মারতে। এক্স শুধুমাত্র কোনো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু হিট করেনি জেড কে, ওয়াই জেড কে মেরে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, চারটে অপশন দিচ্ছে, অনলি ওয়াই ইজ লায়াবল ফর মার্ডার অফ জেড, শুধুমাত্র ওয়াই লায়াবল হবে জেড কে মার্ডার করার জন্য, এটা সঠিক উত্তর হবে, নাকি এক্স এন্ড ওয়াই বোথ আর লায়াবল ফর মার্ডার অফ জেড, এক্স এবং ওয়াই দুজনেই লায়াবল হবে, রেসপন্সিবল হবে জেড কে মার্ডার করার জন্য, এইটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? নাকি এক্স ইজ নট লায়াবল অ্যাজ হি ডিড নট পারফর্ম এনি ওভার অ্যাক্ট, এক্স কোনোভাবেই লায়াবল হবে না কারণ সে কোন রকম ওভার অ্যাক্টিভিটিস করেনি, সে শুধুমাত্র দাঁড়িয়েই ছিল অস্ত্র নিয়ে, নাকি এটা সঠিক উত্তর হবে? নাকি ডিতে বলা আছে বোথ এ এন্ড সি, এ এবং সি, এ মানে হচ্ছে অনলি ওয়াই ইজ লায়াবল ফর মার্ডার আর এক্স লায়াবল নয়, এইটা উত্তরটা ঠিক হবে, এ এবং সি এই দুটোই ঠিক হবে। তো এখানে আমরা বুঝতে পারছি যে কোনটা ঠিক হবে, দুজনেই যেহেতু মার্ডার করার জন্য গিয়েছিল, সেক্ষেত্রে একজন মার্ডার করলো এবং যদি অপরজন যদি তাকে সহায়তা করে থাকে গার্ড দেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু সেও কিন্তু কি হবে, মার্ডার করার জন্য অভিযুক্ত হবে। কারণটা কি? কারণটা কি, দুজনে মিলে কি করেছে, কনস্পিরেসি করেছে, দুজনে মিলে ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে কি করেছে, ওকে মেরেছে। এই কনস্পিরেসি, এই ক্রিমিনাল কনস্পিরেসি জিনিসটা কি সেটা একটু আমাদেরকে জেনে নিতে হবে। ক্রিমিনাল কনস্পিরেসি, এই যে আমরা তোমাদেরকে যে প্রভিশন দিয়েছি সেখানে সেকশন 120 এ ইন্ডিয়ান পিনাল কোডে ক্রিমিনাল কনস্পিরেসির কথা বলা আছে। এই ক্রিমিনাল কনস্পিরেসি ডেফিনেশন কি দেওয়া আছে, when two or more persons agree to do or cause to be done, when two or more person, যখন দুই বা তার থেকে ততোধিক ব্যক্তি, দুই বা তার থেকে বেশি ব্যক্তি এগ্রি টু ডু, এগ্রি মানে যখন রাজি থাকে, এগ্রিমেন্টের মাধ্যমে যখন রাজি থাকে, টু ডু মানে সম্পাদিত করতে, অ্যান ইললিগাল অ্যাক্ট কোনো অবৈধ কার্যকলাপ, অথবা অ্যান অ্যাক্ট এমন কোন কার্য হুইচ ইজ নট ইললিগাল, যেটা ইললিগাল নয়, বাট বাই ইললিগাল মিনস, ইললিগাল ভাবে বা পদ্ধতিতে করার জন্য যদি এগ্রি করে থাকে, such an agreement is designated as criminal conspiracy, তখন সেই এগ্রিমেন্টটাকে আমরা কি বলবো, ক্রিমিনাল কনস্পিরেসি বলবো। তাহলে এই দুজন ব্যক্তি এক্স এবং ওয়াই দুজনের ক্রিমিনাল কনস্পিরেসি করেছে কি, জেড কে মার্ডার করব, তাহলে এই দুজনেই কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসিতে যুক্ত এবং জেড ওয়াই জেড কে মার্ডার করলেও ওয়াই ও এক্স ও কিন্তু কিছু না করলেও যেহেতু কনস্পিরেসিতে যুক্ত ছিল, এখানে এক্স ও কিন্তু ওয়াই এর সাথে মার্ডার করার জন্য লায়াবল হবে। তাহলে এক্স এন্ড ওয়াই বোথ আর লায়াবল ফর মার্ডার অফ জেড, দিস অপশন ইজ কারেক্ট। কেন এটা কারেক্ট হলো আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো। এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমার প্রত্যেকটা অ্যান্সারের শেষে রেফারেন্স দেওয়া আছে, তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে জাস্টিফাই করতে গেলে সেকশন 120 এ, সেকশন 120 বি এবং সেকশন 107 যেখানে অ্যাবেটমেন্টের কথা বলা আছে ইন্ডিয়ান পিনাল কোডের, ওই তিনটে প্রভিশনস যদি পড়ো তাহলে এই অ্যান্সারটা তুমি বুঝতে পারবে। এবং এই তিনটে প্রভিশনস কোথায় দেওয়া আছে না, আমার যে লিগ্যাল প্রভিশনের পিডিএফটা আছে সেখানে দেওয়া আছে। যদি বাই চান্স সেখানে মিসিং থাকে, জাস্ট গুগলের মধ্যে সেকশন 120 এ আইপিসি লিখবে, সেকশন 107 আইপিসি লিখবে, 120 বি আইপিসি লিখবে, এই রিলেটেড প্রভিশনস গুলো, পানিশমেন্ট গুলো তুমি পেয়ে যাবে এবং তোমার এই কোশ্চেনটাকে বুঝতে সুবিধা হবে। তাই নিচে রেফারেন্সটা এখানে দেওয়া রয়েছে। কি বুঝতে পেরেছো প্রত্যেকে? স্যার বলো স্যার
স্যার বলছি আলাদা করে কি সেকশনটা মানে মনে রাখতে হবে? কিছু মনে রাখতে হবে না, এরকম কিছু মনে রাখতে হবে না। জাস্ট আজকে যে ক্লাস যদি কেয়ারফুলি করে থাকো, পরে তুমি না কিছু করলেও আশা করি পরীক্ষা খাতা লিখে দিতে হবে। এখানকার কোনো জিনিস কাউকে মুখস্থ করতে হবে না। ক্লাস করা এবং না করার মধ্যে ফারাকটা হচ্ছে এখানে। তুমি যদি ক্লাস না করে থাকো, ওই নোটস থেকে তোমার মাথা ঘুরে যাবে, ভাই কি করে মুখস্থ করবো, ইংরেজিতে এত কিছু রয়েছে, দামগুলোই কি বুঝতে পারবে না। বাট যারা আজকে আমার ক্লাসটা করছো, তারা যদি আর বইটা খুলে না পড়ো, পিডিএফটা নাও পড়ো, আমার বিশ্বাস পরীক্ষার খাতায় তারা সঠিকটা জিনিসটা করে দেবে, কারণ তাদের মাথায় জিনিসটা গেঁথে যাচ্ছে। জাস্ট রিডিং পড়বে, কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। এগুলো মুখস্থকে টাইম ওয়েস্টেজ করার কোনো প্রয়োজন নেই। আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, বারবার করে জিনিসটাকে বুঝে নেবে একটুখানি। এই কোশ্চেন্স গুলো আজকে তুমি ক্লাসটা করার পর বুঝতে পারছো যে কেন এই অ্যান্সারটা হচ্ছে, এইটাকেই ধরানোর চেষ্টা করছি আমি। তোমাকে কিছু মুখস্থ করতে হবে না, এগুলো এন্ট্রান্স স্টুডেন্টের মুখস্থ করার জিনিস নয়। কিন্তু পরীক্ষায় যেহেতু এরকম প্রশ্ন আসছে, সেটাকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আমার যতটুকু এখন প্রয়োজন, আমার কনসেপশনে যতটুকু রাখা প্রয়োজন, ততটুকুই আমি করব। এর বেশি চাপ নেওয়ার আমার প্রয়োজন নেই। কি বললাম, প্রত্যেকে বুঝতে পেরেছো আমার কথা? স্যার হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক যেভাবে আমরা গাইড করব, ঠিক এভাবেই তোমরা করতে থাকো, সাকসেস হবেই হবে, 100% হবে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, যে হাউ মেনি টাইপস অফ পানিশমেন্ট হ্যাভ বিন প্রেসক্রাইবড আন্ডার দ্য ইন্ডিয়ান পিনাল কোড। ভারতীয় দণ্ডবিধি বা ভারতীয় যে ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি যে আমাদের বইটা রয়েছে, সেই বইয়ের মধ্যে বর্তমানে কত রকমের পানিশমেন্টের কথা সেখানে বর্ণনা করা আছে, প্রেসক্রাইব করা আছে। এই প্রেসক্রাইব কথার অর্থ হচ্ছে উল্লেখ করা, মেনশন করা, স্টিপুলেট করা। ইংরেজিতে তাকে বলা হয় মেনশন করা, স্টিপুলেট করা, ইনকর্পোরেট করা রয়েছে, বাংলায় সেটাকে বলা হয় উল্লেখ করা রয়েছে। তাহলে হাউ মেনি টাইপস অফ পানিশমেন্ট, কত রকমের শাস্তি, হ্যাভ বিন প্রেসক্রাইবড, উল্লেখ করা আছে আন্ডার দ্য ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় দণ্ডবিধিতে। ভারতীয় দণ্ডবিধি 1860 এই আইনের মধ্যে বর্তমানে কতগুলো শাস্তির কথা উল্লেখ করা আছে। তো এটা কোথায় লেখা আছে? সেকশন 53 তে বলে দেওয়া আছে। সেই সেকশন 53 এর প্রভিশনস তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এই যে সেকশন 53 পানিশমেন্ট, সেকশন 53 আইপিসি পানিশমেন্ট। তাহলে কি লেখা আছে? দ্য পানিশমেন্টস to which offenders are liable under the provisions of this code are, ইন্ডিয়ান পিনাল কোড অনুসারে বর্তমানে 5 রকমের পানিশমেন্টের কথা বলা আছে। সেই 5 রকম পানিশমেন্ট কি? মানে ভারতবর্ষের কোন নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের জন্য তাকে কত রকমের শাস্তি ভারতীয় কোর্টের মাধ্যমে বা ভারতীয় আইন যা আছে সে আইনের মাধ্যমে তাকে দেয়া যেতে পারে, অভিযুক্ত করে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। সেই শাস্তির প্রকারভেদগুলো ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 53 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। সেখানে সবার প্রথমে যে পানিশমেন্টের কথা বলা আছে সেটা কি? ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ডের কথা বলা আছে। তাহলে ভারতবর্ষে বর্তমানে মৃত্যুদণ্ড প্রচলিত রয়েছে, সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। মানে যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধ করে যে অপরাধের জন্য ভারতের কোনো আইনের মধ্যে বা ইন্ডিয়ান পিনাল কোডে মৃত্যুদণ্ড সাজা দেওয়া আছে, তাহলে তাকে সেই সাজাটা দেওয়া যেতে পারে। তাহলে ডেথ সেন্টেন্স হচ্ছে একটা পানিশমেন্ট যেটা ইন্ডিয়ান পিনাল কোডে বর্ণনা করা আছে। 2 নম্বর কি শাস্তির কথা আছে? লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, যেটাকে বাংলায় বলা হয় সারা জীবন জেলে কাটাতে হবে। এই যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে দ্বিতীয় প্রকারের সাজা, দ্বিতীয় প্রকারের পানিশমেন্ট বা শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। 3 নম্বর হচ্ছে ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট কথার অর্থ হচ্ছে জেল, which is of 2 descriptions। এই জেলটা আবার 2 রকমের হয়। কি কি 2 রকমের হয়? নেমলি রিগোরাস। এই রিগোরাস কথার অর্থ কি? দ্যাট ইজ উইথ হার্ড লেবার, যেটাকে বলা হয় সশ্রম কারাদণ্ড। জেলের মধ্যে যে খাটানো হয়, বলে না জেলে গেলে ঘানি টানতে হবে, যেখানে যে রিগোরাস ইমপ্রিজনমেন্ট কথার অর্থ যখন কোনো আসামিকে জেলের মধ্যে পরিশ্রম করতে হয়, সশ্রম যে কারাদণ্ড, যেখানে শ্রম দান করতে হয়, সেটাকে বলা হয় রিগোরাস ইমপ্রিজনমেন্ট। আরেকটা হচ্ছে সিম্পল, যেটা বিনা শ্রম কারাদণ্ড। তাহলে 3 নম্বর শাস্তি যেটা ভারতে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে ইমপ্রিজনমেন্ট বা জেল, বা সেই ইমপ্রিজনমেন্টকে আবার 2টো ভাগে ভাগ করা হয়, একটা রিগোরাস, একটা হচ্ছে সিম্পল। 3 নম্বর হয়ে গেল ইমপ্রিজনমেন্ট। 4 নম্বর যে শাস্তিটা বর্তমানে রয়েছে সেটা কি? ফরফিচার অফ প্রপার্টি। ফরফিচার অফ প্রপার্টি কথার অর্থ হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ।
কোন সম্পত্তিকে বাজেয়াপ্ত করা যেটা, সেটাকে বলা হচ্ছে কি ফরফিচার অফ প্রপার্টি। এটা হচ্ছে 4 নম্বর শাস্তি। আর 5 নম্বর যে শাস্তিটা ভারতবর্ষে প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে ফাইন বা অর্থনৈতিক ফিনান্সিয়াল যে সমস্ত কস্ট চাপানো হয় সেই ফাইনকে বলা হচ্ছে পঞ্চম শাস্তি। তাহলে ভারতবর্ষে বর্তমানে ডেথ সেন্টেন্স, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ইমপ্রিজনমেন্ট সেটা রিগুলাস হতে পারে, সিম্পল হতে পারে। 4 নম্বর ফরফিচার অফ প্রপার্টি, 5 নম্বর ফাইন, এই 5 প্রকার শাস্তি বর্তমানে বলবৎ রয়েছে। তাহলে পরীক্ষায় যদি তোমার প্রশ্ন আসে হাউ মেনি টাইপস অফ পানিশমেন্ট হ্যাভ বিন প্রেসক্রাইবড আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড, 3, 6, 5, 4, এই 4টে অপশনের মধ্যে অ্যান্সার হবে 5। মনে রাখতে হবে আগে 6টা ছিল, একটাকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে এখন কি করা হয়েছে 5টা করা হয়েছে। আগে বেত মারার ব্যাপার ছিল, কাউকে বেদ দিয়ে মারার একটা প্রভিশন ছিল, আর অনেক রকম শাস্তি ছিল, সেগুলোকে বন্ধ করে দিয়েছে। তো বর্তমানে আমরা দেখলাম কি সেকশন 53 ইন্ডিয়ান পেনাল কোড, সেখানে স্টিপুলেট করা আছে 5 রকম শাস্তির কথা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে হাউ মেনি টাইপস অফ পানিশমেন্ট হ্যাভ বিন প্রেসক্রাইবড আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড, উত্তরটা হবে 5। এই উত্তরটা কেন 5 হলো, যদি তোমাকে আমি জাস্ট বলে দিতাম যে 5টা পানিশমেন্ট আছে, তুমি কিন্তু বুঝতে পারতে না। কিন্তু যখন আমি তোমাকে ইন্ডিয়ান পেনাল কোডের কোন প্রভিশনের মধ্যে রয়েছে, কি কি শাস্তি রয়েছে, এটা তোমার মাথার মধ্যে গেঁথে গেল। আর এই অ্যানসারটা পরীক্ষায় আসলে কারণ স্টুডেন্টকে নতুন করে মুখস্থ করতে হবে না যে ভাই 5টা পানিশমেন্ট আছে ইন্ডিয়াতে, এটা তোমাকে মুখস্থ করতে হবে না। কি কি 5টা পানিশমেন্ট তোমার পড়ার প্রয়োজন নেই, কিন্তু 5টা পানিশমেন্ট আছে এটা তোমার জানা প্রয়োজন। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি পরীক্ষা এসে যায় সেক্ষেত্রে অ্যানসারটা যাতে সঠিক হয়, তাই তোমাকে ডিটেলসটা জানিয়ে দিলাম যাতে তোমার অ্যানসারটা পড়ার সাথে সাথে এখনই মনের মধ্যে গেঁথে যায়। স্যার সেই জন্য দেখো রেফারেন্সের মধ্যে দিয়ে দিয়েছি সেকশন 53 আইপিসি। আচ্ছা কেউ স্যার বলে স্যার কোন ধরনের অফেন্স করলে ওই পানিশমেন্ট গুলো দেওয়া হয় একটু বলবেন? 5টা কোন ধরনের অফেন্স করলে এই 5টা শাস্তি দেওয়া হয় যদি এখন বলতে হয়, ভারতবর্ষে ইন্ডিয়ান পিনাল কোডে 511টা ধারা রয়েছে। কতগুলো? 511 সেকশনস রয়েছে। ওইখানে হাজার রকম অত রকমের পানিশমেন্ট অপরাধের কথা বলা আছে। যেমন মনে কর কাউকে যদি মার্ডার করা হয়, মার্ডার করলে তাকে কি করা যেতে পারে? ফাঁসি দিয়ে দেওয়া যেতে পারে। কেউ মনে কর চুরি করলো, তাকে কি করা যেতে পারে? জেল দেওয়া যেতে পারে। কেউ মনে কর ডাকাতি করলো, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। কেউ মনে কর ছোটখাটো কাউকে অ্যাফ্রে করলো, রাস্তাঘাটে মারপিট করলো, তাকে ফাইন দেওয়া যেতে পারে। তাহলে কোন টাইপের অপরাধ করলে শাস্তি দিয়ে যেতে পারে? তো এখানে বহু টাইপের অপরাধের কথা ইন্ডিয়ান পেনাল কোডে বলা আছে, সেগুলোকে বলতে গেলে তো মুশকিল হয়ে যাবে, সেটা পরে দেখা যাবে। কি বললাম ভাই, বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, ভেরি গুড। নেক্সট কোশ্চেনস। আচ্ছা আর দুটো কোশ্চেনস আমরা করব। দুটো কোশ্চেনস করার পর আজকে আমরা এখানে ক্লাসটা কমপ্লিট করে দেব, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, 10:30 বাজতে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনসটা হচ্ছে একটা, এখানে ম্যাক্সিমাম কতটা লেখা আছে, এটা ভুল দেওয়া আছে। 9:30 কথা, 9:30 তো 9:30 বাজছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আধা ঘন্টা ক্লাস করা যাবে। চলো ঠিক আছে, আমার একটু বুঝতে ভুল হয়েছে। তাহলে আরো আধা ঘন্টা ক্লাস করা যাবে, চিন্তা নেই, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম কথাটা রয়েছে, তো এটা ম্যাক্সিমাম না, এটা ম্যাক্সিম হবে। MAXIM, UM টা বাদ যাবে। এখানে আমার টাইপিক্যাল মিস্টেক আছে, একটু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও প্রত্যেকে। তো হাতে টাইপ করতে গিয়ে এখানে ভুল হয়ে গিয়েছে। তো এখানে ম্যাক্সিমটা কি আছে? ইগনোরান্টিয়া জুরিস নন এক্সকিউজড। ইগনোরান্টিয়া জুরিস নন এক্সকিউজড। এই ইগনোরান্টিয়া জুরিস নন এক্সকিউজড এই কথাটার মানে কি সেটা আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এখানে 4টে অপশনস রয়েছে। কি কি অপশনস? ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ নো এক্সকিউজ, ইগনোরেন্স অফ ল ইজ অ্যান এক্সকিউজ, ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ অ্যান এক্সকিউজ। এখন প্রশ্ন হচ্ছে এই ইগনোরেন্স অফ ফ্যাক্ট আর ইগনোরেন্স অফ ল এই দুটোর মানে কি যদি আমরা জেনে যাই, তাহলে এই উত্তরটা আমাদের জন্য বের করাটা ইজি হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইগনোরেন্ট অফ ফ্যাক্ট কি আর ইগনোরেন্স অফ ল কি, এই দুটোকে এবার একটু আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইগনোরেন্স অফ ফ্যাক্ট বলতে কি বোঝায়, আর ইগনোরেন্স অফ ল সেটা আমরা একটু পরে বুঝবো। আমি দুটো ইলাস্ট্রেশনস দেব, দুটো ইন্টারেস্টিং ইলাস্ট্রেশনস দেব, খুব ইজি ইলাস্ট্রেশনস দেব যেটা তোমরা বুঝতে পারবে, দিয়ে তোমাদেরকে এই দুটো জিনিসকে আমি বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে ইগনোরেন্স অফ ফ্যাক্ট। ইগনোরেন্স কথার অর্থ হচ্ছে অজ্ঞতা। ইগনোরেন্সি বা ইগনোরেন্স কথার অর্থ হচ্ছে অজ্ঞতা।
বা না জানা। ফ্যাক্ট কথার অর্থ কি? বিষয়। কোনো বিষয় সম্বন্ধে না জানা আর কোনো আইন সম্বন্ধে না জানা, এই দুটোর মধ্যে ফারাক কি? এই দুটোর মধ্যে ফারাক কি? একটা ইলাস্ট্রেশন প্রথমে দিই। সাপোজ মনে করো একজন পুলিশ অফিসার রাম নামক একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে গিয়েছে। তো রাম নামক একটা ব্যক্তিকে অ্যারেস্ট করতে গিয়ে, আর রাম যেখানে বসবাস করে তার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করছে যে রাম নামক একজন ব্যক্তি এখানে থাকে, তার বাড়িটা কোথায়, বা রাম নামক ব্যক্তিটাকে একটু চিনি দিতে পারবে? রামের বন্ধু হচ্ছে স্যাম। স্যাম। তো প্রশ্নটা গিয়ে পুলিশ কাকে জিজ্ঞাসা করেছে? স্যামকেই জিজ্ঞাসা করেছে যে রাম নামক কোনো ব্যক্তিকে কি আপনি চেনেন? তখন স্যাম কি করলো নিজের বন্ধু যাতে পুলিশ ধরে না নিতে পারে সেই জন্য কি করলো, অন্য একটা ব্যক্তিকে দেখিয়ে বলল যে এইটাই হচ্ছে রাম। পুলিশ কি করলো এখানে, ওই স্যামের কথা শুনে কি করলো, ওই অন্য ব্যক্তিকে রাম মনে করে ধরে নিয়ে চলে গেল। তার মানে এখানে যে স্যাম কি অপরাধ করলো সেসবের দিকে যাব না, পুলিশ কি করলো সেটা আমরা এখানে দেখবো। পুলিশ কি করলো এখানে, ফ্যাক্টের দিক থেকে, বিষয়ের দিক থেকে কি করলো, একটা ভুল করে ফেললো। কি? এখানে আর অজ্ঞতা ছিল। এখানে রামকে ধরতে গিয়ে সে অন্য একজন ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে চলে গেল। তাহলে যাকে ধরে নিয়ে গেল সে তো নিরপরাধ ব্যক্তি, সে তো পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে যে আমি কোনো অপরাধ করিনি, আমাকে ধরে নিয়ে গেল, সমাজে আমার মান সম্মান নষ্ট হয়ে গেল, পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সে যদি মামলা করে তাহলে কি মামলায় সাকসেস হবে নাকি সাকসেস হবে না? এখন আইন বলছে যদি কোনো ফ্যাকচুয়াল কোনো বিষয়ে যদি কেউ কোনো রকম মিস্টেক করে থাকে, যেটাকে মিস্টেক অফ ফ্যাক্ট বলা হয়ে থাকে, ফ্যাকচুয়াল কোনো বিষয়ে ফ্যাক্টের ওপরে যদি কেউ কোনো মিস্টেক করে থাকে সেটাকে এক্সকিউজ করা যেতে পারে, সেটাকে ক্ষমার চোখে দেখা যেতে পারে। কিন্তু আইনত দিক থেকে যদি কেউ কোনো মিস্টেক করে থাকে সেটাকে কখনো ক্ষমা করা যাবে না। সাপোজ মনে করো তোমাদের মধ্যে থেকে কোনো একজন বন্ধু এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই জন্য তার বাবা তাকে একটা বাইক কিনে দিয়েছে। সে ওই বাইকটাকে নিয়ে রাস্তাতে কি করলো, বাইকটা নিয়ে উড়ে চালাচ্ছে, খুব জোরে স্পিডে চালাচ্ছে। পুলিশ তাকে এখন আটকালো, ট্রাফিক পুলিশ তাকে আটকে বললো তোমার লাইসেন্স দেখাও, তুমি হেলমেট কেন পরোনি, তুমি বাইক কেন এত স্পিডে চালাচ্ছ? তখন সে বললো যে স্যার আমি সবে ল অ্যাডমিশন নেব, আমি এন্ট্রান্সে ফার্স্ট হয়েছি, বাবা বাইক কিনে দিয়েছে, আমি এখনো লটা জানি না, আমি তো সবে লয়ে ভর্তি হচ্ছি, এখনো হইনি, সবে র্যাঙ্ক 1 হয়েছি, ফার্স্ট হয়েছি, আমি তো সবে ভর্তি হব, ল জানি না যে রাস্তাতে বাইক নিয়ে চালালে হেলমেট চাপিয়েই বাইকটা চালাতে হয়, এত স্পিডে চালানো যাবে না, লাইসেন্স নিয়ে যেতে হয়। এই জিনিসগুলো আমি জানতাম না স্যার, আমি তো সাধারণ একটা স্টুডেন্ট, এইচএস পাস করা, আমার তো এগুলো জানার দরকার নেই, এগুলো তো উকিলরা জানবে। তো বলছে যদি কোনো ভারতীয় নাগরিক এই এক্সকিউজটা দিয়ে থাকে যে আমি ল জানি না, ইগনোরেন্সি আছে আমার ল জানার ক্ষেত্রে, বলছে এই ইগনোরেন্স অফ লটা কখনো এক্সকিউজেবল হবে না, এটাকে এক্সকিউজ করা হবে না, এটাকে ক্ষমার চোখে দেখা হবে না। কারণ কি? আইন বলছে ভারতে থাকতে গেলে ভারতীয় নাগরিককে আইন জানাটা বাধ্যতামূলক। সেই যে দেশের সবকটা আইনকে তার জানাটা হচ্ছে কি ম্যান্ডেটরি। তুমি যদি না জেনে থাকো এটা তোমার ফল্ট, রাষ্ট্রের এটা দায়িত্ব নয় তোমাকে ল শেখানো, এটা তোমার দায়িত্ব ভারতীয় নাগরিক হিসেবে ভারতে থাকতে গেলে যে আইনগুলো প্রয়োজন এটা জানা। তুমি যদি না জেনে থাকো, দিয়ে যদি কোনো ভুল করে শাস্তির মধ্যে যখন আসবে তখন তুমি যদি এক্সকিউজ চাও, ক্ষমা চাও যে আমি আইনটা জানতাম না, আজকে জেনে গেলাম, কালকে থেকে বাইকটার আমি খালি হেলমেটে চালাবো না, জোরে চালাবো না, আমি লাইসেন্স নিয়ে চালাবো, এইটা তোমাকে এক্সকিউজ করা হবে না। তাহলে এখানে যে ম্যাক্সিমটা দিয়েছে ইগনোরেন্টিয়া জুরিস নট এক্সকিউজার, এই কথার অর্থ এই জুরিস্ট কথার অর্থ হচ্ছে ল, ইগনোরেন্টিয়া কথার অর্থ হচ্ছে ইগনোরেন্স। তাহলে ল এর দিক থেকে যদি ইগনোরেন্স যদি থেকে থাকে, নান কথার অর্থ হচ্ছে নো, এক্সকিউজেড কথার অর্থ হচ্ছে এক্সকিউজ। তাহলে আইনত দিক থেকে, ল জানার দিক থেকে যদি তোমার কোনো ইগনোরেন্স থেকে থাকে, তোমার কোনো ঘাটতি থেকে থাকে, সেটাকে কখনো এক্সকিউজ করা হবে না। তাহলে এই যে ম্যাক্সিমটা ল্যাটিন একটা ম্যাক্সিম, এই মানেগুলো কি? ইগনোরেন্টিয়া কথার অর্থ হচ্ছে ইগনোরেন্স, জুরিস কথার অর্থ হচ্ছে ল, নান কথার অর্থ হচ্ছে নো,
এক্সকিউজড কথার অর্থ হচ্ছে এক্সকিউজ। ইগনোরেন্টিয়া জুরিস নট এক্সকিউজড, এই কথার অর্থ হচ্ছে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। যদি কোনো ব্যক্তি আইনত দিক থেকে আইনের কোনো প্রভিশনের যদি ভুল করে থাকে তার নিজের দৈনন্দিন জীবনে, এবং সে যদি সেটাকে এক্সকিউজ চাই যে আমি আইনটা জানতাম না সেই জন্য ভুল করে দিয়েছি, তাকে কখনো এক্সকিউজ করা হবে না, তাকে কখনো ক্ষমা করা হবে না। এই ম্যাগাজিনটার মানে হচ্ছে সেটাই। কি বুঝতে পেরেছো প্রত্যেকে? জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঘুমিয়ে ফেললে না তো? না স্যার। ক্লাস করছি ভাই, তো কাউকে দেখতে পাচ্ছি না, ভিডিও অন করতে পারছি না, কারণ আমি একটু অসুবিধার মধ্যে রয়েছি, তাই সবাই না তো ভিডিও অন করাতে বলতাম। যাই হোক, ক্লাসটা তোমাদের নিচ্ছি, তো কেউ ঘুমিয়ে পড়বে না। ক্লাসটা যদি মিস করে যাও তো তোমাদের জন্য পরে মুশকিল হবে आंसर গুলো করা। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে सर एक मेरा डाउट है सर। हाँ बोलो। सर आपने जो बताया कि जो मिस्टेक ऑफ फैक्ट के अंदर है, जो आपने बताया कि इग्नोरेंस ऑफ फैक्ट है, इसमें अगर कोई पुलिस ऑफिसर बाय मिस्टेकली अब गलत व्यक्ति को वो अरेस्ट कर लेता है, तो उस टाइम में अगर वो व्यक्ति बोल रहा है कि नहीं ये तो मेरी गलती है नहीं, उसके अगेंस्ट वो स्यू कर सकते हो पुलिस ऑफिसर के अगेंस्ट। अगर पुलिस ऑफिसर अगर कोई पुलिस ऑफिसर इन गुड फेथ इन हिज ऑफिशियल कैपेसिटी वो काम करता है तो पुलिस ऑफिसर का कोई गलती नहीं है, वो मिस्टेक ऑफ फैक्ट है। अगर वो पुलिस ऑफिसर का गुड फेथ से अलावा अगर कोई इल मोटिव रहेगा किसी को हैरेसमेंट करने के लिए, तो फिर मैलिशियस प्रोसिक्यूशन के लिए वो पुलिस ऑफिसर को केस लग जाएगा। समझ में आ गया ना? हाँ जी सर, समझ में आ गया। ठीक है, ठीक है, चलो ठीक है। नेक्स्ट क्वेश्चंस। Nothing is an offense which is done by a child under 8 years of age, 7 years of age, 9 years of age, 10 years of age. এই যে কোশ্চেন এখানে আছে, nothing is an offense, কোনো কিছুই অপরাধ হবে না, which is done যেটা কিনা সম্পাদিত করা হয়েছে by a child একটা শিশুর দ্বারা under the age of কত। ইন্ডিয়ান পিনাল কোড যদি আমরা দেখি এই সেকশন 82 তে একটা প্রভিশনস দেওয়া আছে। সেই সেকশন প্রভিশনে কি দেওয়া আছে 82 তে? সেকশন 82 সেকশন 76 থেকে নিয়ে সেকশন 95 পর্যন্ত ইন্ডিয়ান পিনাল কোডে জেনারেল কিছু এক্সেপশনের কথা বলা আছে। মানে আমাদের দেশে আমরা জানি যদি আমরা কোনো অপরাধ করি তার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে, কিন্তু ইন্ডিয়ান পিনাল কোডে কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস এর কথা বলা আছে। ওই এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস গুলো এক্সিস্ট করলে কোনো ব্যক্তি অপরাধ করলেও কিন্তু সে কোনো শাস্তি পাবে না। ওই এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস গুলোর মধ্যে সেকশন 82 হচ্ছে একটা সার্কামস্ট্যান্সেস যেখানে একটা প্রভিশনের কথা বলা আছে, এবং সেই প্রভিশনসটা যদি এক্সিস্ট করে যে ব্যক্তিটা অপরাধ করলো সে কিন্তু কোনো শাস্তি পাবে না, কিন্তু সেই প্রভিশনসটা কি আমাকে জানতে হবে। সেকশন 82 ইন্ডিয়ান পিনাল কোডের মধ্যে কি বলে দেওয়া আছে? নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছুই অপরাধ হবে না, which is done যেটা সম্পাদিত করা হয়েছে by a child under the age of 7 years। তাহলে 7 বছরের নিচে বয়স যাদের সেই সমস্ত বাচ্চা ছেলেরা যদি কোনো অপরাধ করে থাকে আইনের চোখে তারা কোনো অপরাধ করলো না। 7 বছরের নিচে কোনো ছেলে যদি কাউকে মার্ডারও করে দেয় তাহলে সে কোনো অপরাধ করলো না, তার কোনো পানিশমেন্ট হবে না, কারণ 7 বছরের নিচে বয়সের ছেলেদের সেই ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং নেই যে কাজটা সে করছে সেই কাজটার নেচার কি, এই কাজটা করা উচিত নাকি উচিত নয়, এই কাজটা করলে কনসিকুয়েন্সেস কি হবে, এই কাজটা যে খারাপ কাজ এতটুকু বোঝার মতো বোধ বুদ্ধি 7 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে থাকতে পারে না। সেই জন্য বলছে 7 বছরের নিচে কোনো ছেলে কিংবা মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে সেটা কোনো অপরাধী নয়। এটা কে বলছে? সেকশন 82 ইন্ডিয়ান পিনাল কোড বলছে। আইনের ভাষায় 7 বছরের নিচে বয়স্ক ছেলে মেয়েদেরকে বলা হচ্ছে ডলি ইন ক্যাপাক্স, DOLI, ডলি ইন ক্যাপাক্স, INCAPAX, ডলি ইন ক্যাপাক্স। 7 বছরের নিচে বয়স্ক কোনো ছেলে মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে সে কোনো অপরাধী করলো না। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে কি, যদি প্রশ্ন আসতে পারে প্রবলেম বেস কোশ্চেনে, নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছুই অপরাধ নয়, which is done by a child যেটা একটা শিশুর দ্বারা সম্পাদিত হয়েছে, আন্ডার 8
years of age, sorry 6 years of age, 7 years of age, 9 years of age, 10 years of age, এই চারটে অপশনের মধ্যে উত্তরটা হবে 7 years of age। কেন হবে? সেকশন 82 ইন্ডিয়ান পিনাল কোডের যে প্রভিশনসটা পড়লাম সেখানেই লেখা আছে যে 7 বছরের নিচে কোনো ছেলে কখনোই কি করতে পারে না, অপরাধ করতে পারে না। তাহলে এইটা কেন এই উত্তরটা হবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কেউ কিছু বললে? কতটা কমপ্লিটলি বলো, একটু আস্তে আস্তে বলো, কতটা বুঝতে পারছি। স্যার ও বলছে এই অবধি থাক আজকে, এই বলছে এটা আজকে এখানে পর্যন্ত থাকতে বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা হলে কোনো সমস্যা নেই, কারণ 8টা থেকে ক্লাস করছি। আমি ভেবেছিলাম যে 8:30 থেকে ক্লাস করেছি, তাই ভেবেছিলাম 10টা পর্যন্ত করাবো, কিন্তু আমি 8টা থেকে ক্লাস করেছি তার মাথায় ছিল না। তো 1.5 ঘন্টার বেশি ক্লাস করানো আমার জন্য খুব মুশকিল। সকাল থেকে অফিস করে এসে এই গরমের মধ্যে এসে রেস্টও পাই না, সামান্য 15-20 মিনিট রেস্ট নিয়ে আবার তোমাদের ক্লাস করাচ্ছি, আবার কালকে আমার তো তোমাদের জন্য খুব মুশকিল হবে এতটা নেওয়ার জন্য। তোমাদেরকে তো নিতে হবে, আমার পড়ে দিলে তো হবে না। এখন যেহেতু 2.5-3 মাস সময় আছে, আমরা একটু আস্তে আস্তে করি না, সমস্যা কি আছে? ঠিক আছে, তো এখান পর্যন্ত যেটা আমরা ঠিক আছে এখান পর্যন্ত তোমরা আজকে এটাকে কেউ কিছু বলছো ভাই? যেটা বলছিলাম এইখান পর্যন্ত একটা কথা তোমাদেরকে বলবো যে আজকে ক্লাস তোমাদের কেমন লেগেছে প্রত্যেকে ফিডব্যাক একটু দিও, তো আমাদেরও ভালো লাগবে, এনকারেজ পাবো। খুব ভালো লেগেছে স্যার আজকে ক্লাসটা, যাই খুবই সুন্দর স্যার। স্যার ভালো লেগেছে, স্যার খুব ভালো হয়েছে। তোমরা জানিও, তা আমাদের ভালো লাগবে আরো ক্লাস করাতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে 21 তারিখে মক টেস্টে আপনি কোনগুলো নেবেন? সবই নেবেন? 21 তারিখে যে মক টেস্টটা আমাদের একটা আলাদা গ্রুপে নিচ্ছি সেটা আমি জানিয়ে দেবো। ওদের এন্ট্রান্সের যে সিলেবাস ধরেই হবে। ঠিক আছে, আচ্ছা অনলাইনে কি রকম করে নেবে? আপনি কি কোশ্চেন শিট পাঠিয়ে দেবেন? আগেও পরীক্ষা নিয়েছি, অনলাইনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, গ্রুপে সব ইনস্ট্রাকশন পেয়ে যাবে। স্যার বলছিলাম স্যার যারা অফলাইনে দেবে তারা আপনার পার্সোনালি মেসেজ করবে না গ্রুপে মেসেজ করবে? অফলাইনে মেসেজ করতে হবে না, কোচিংয়ে চলে আসলেই হবে, কোচিং সেন্টারে চলে আসলেই হবে। সেখানে এমসিকিউ কোশ্চেনের জন্য যে আমাদের ফরম্যাট আছে সব দেওয়া হবে। হ্যাঁ, মানে বুঝে দিতে। ওকে ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আবার আগামী সপ্তাহে একদিন সময় বের করবো তোমাদের জন্য ক্লাস করানোর জন্য। ঠিক আছে, গুড ঠিক নাইট। আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। হুম।